হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা আছো টেস্ট আইকিউ চ্যানেলের সাথে এবং আমি তোমাদের বাংলা স্যার বিশ্বজিৎ স্যার। তোমাদের আগের দিন তোমাদের সন্ধি আলোচনা প্রায় সবটাই শেষ হয়েছে। তো অশুদ্ধি সংশোধনের কিছু তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, আশা করছি তোমরা সেগুলো সকলেই করেছো, কিন্তু অশুদ্ধি সংশোধনের প্রশ্নোত্তর আলোচনা কিন্তু তোমাদের করানো হয়নি। তো আজকে তোমাদের অশুদ্ধি সংশোধন এবং বর্ণ ও ধ্বনি তোমাদের কিন্তু আজকে করাবো। আর তোমরা যারা যারা এখনো এই চ্যানেলের সাথে জয়েন হওনি, টেস্ট আইকিউ চ্যানেলের সাথে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবে। তো আজকে তোমাদের অশুদ্ধি সংশোধন, গত ক্লাসে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম অশুদ্ধি সংশোধন। তো অশুদ্ধি সংশোধন বলতে আমরা যে বানানগুলো ভুল করি, আসলে তোমাদের আরেকবার না বললেই নয়, হয়তো তোমরা অনেকে হয়তো মনে নেই। তো আমরা যে বানানের যে বিভ্রান্তি করি, সেই বানানগুলোকেই বলা হয় অশুদ্ধি। এই অশুদ্ধিটাকে সংশোধন, এই বানানগুলোকে ঠিক করাটাই হচ্ছে অশুদ্ধি সংশোধন। তো সাধারণত তিনটি ক্ষেত্রে ভাষার অশুদ্ধি ঘটে থাকে। একটা হচ্ছে বর্ণগত অশুদ্ধি, একটা হচ্ছে পদ গঠনগত অশুদ্ধি, আর বাক্যগত অশুদ্ধি। বর্ণগত অশুদ্ধিটা কি? বাংলায় অনেক সময় দুই বা ততোধিক বর্ণের একই প্রকার উচ্চারণে শব্দের বানানে কোনো বর্ণটি বসবে সে সম্পর্কে বিভ্রান্তি ঘটে থাকে। যেমন অনাটন, এটা অশুদ্ধ, কারণ এই কথাটা আসলে অনটন। আমরা এমন অনেক বর্ণ বা শব্দ আছে যেগুলো আমরা ভুল উচ্চারণ করি বা ভুল জানি, তো সেইগুলোই হচ্ছে এখানে বর্ণগত অশুদ্ধি, যেরকম অনাটন, অনটন। তারপরে পদগত অশুদ্ধি, ব্যাকরণগত নিয়ম অমান্য করে বাক্যে ভুল পদ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় বা ক্রিয়া ব্যবহার করাকে পদগত অশুদ্ধি বলে। মানে যখন কোনো বাক্যে ভুল পদ, সেটা বিশেষ্য পদ হতে পারে, বিশেষণ পদ হতে পারে, সর্বনাম হতে পারে, অব্যয় বা ক্রিয়া, আমরা পদের ব্যবহারগুলো যে ভুল করি, এটি মূলত পদের রূপ, প্রত্যয়, লিঙ্গ বা বচনজনিত ভুল, যার ফলে বাক্যের অর্থ অস্পষ্ট বা ভুল হয়ে যায়। হয়তো বাক্যের যেটা আসল শব্দ হওয়া উচিত আমরা সেটা আসলে ব্যবহারই করি না। এই যেমন দেখো সখ্যতা, সখ্যতা কিন্তু অশুদ্ধ, সখ্যতা হয় না, তার বদলে হবে সখ্য। অর্থাৎ সখ্য হচ্ছে এখানে, সখ্য হচ্ছে তোমার, সখ্যটা হচ্ছে শুদ্ধ, সখ্যতা, সখ্য। বাক্যগত অশুদ্ধি, বাক্যে কর্তা, ক্রিয়া অসঙ্গতি, ভুল সর্বনাম, ভুল কাল, কারক বা দুর্বল বাক্য গঠন থেকে যে ভুল তৈরি হয় তাকে বাক্যগত অশুদ্ধি বলা হয়। মানে আমরা বাক্যের ক্ষেত্রেও যে ভুলগুলো করি, কোথায় কর্তা বসবে, কোথায় ক্রিয়া হবে, যে বাক্য গঠনের যে ভুল, আমরা জানি বাংলার ক্ষেত্রে কি হয়, কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া। আমরা যদি এই গঠনে যদি কোনো ভুল করি, সেটা কিন্তু বাক্যগত অশুদ্ধি। তো আমরা এই বাক্যগত অশুদ্ধি সংশোধন করতে গেলে আমাদের যেইগুলো খেয়াল রাখতে হবে, সেইগুলো হলো কর্তা ক্রিয়ার সম্পূর্ণ সঙ্গতি থাকতে হবে। কর্তা এবং ক্রিয়ার মধ্যে যেন সম্পূর্ণ সঙ্গতিটা থাকে। বাক্য গঠন হবে স্পষ্ট, যুক্তিসঙ্গত ও ব্যাকরণ সম্মত। সর্বনাম, ক্রিয়া, কারক এবং অব্যয় সঠিকভাবে বসবে। তাহলে আমাদের কিন্তু এই কটা অবশ্যই মনে রাখতে হবে বাক্যগত অশুদ্ধির ক্ষেত্রে। কি কি? কর্তা ক্রিয়ার সম্পূর্ণ সঙ্গতি থাকতে হবে, তারপর হচ্ছে বাক্য গঠন হবে স্পষ্ট, যুক্তিসঙ্গত, ব্যাকরণ সম্মত। সর্বনাম, ক্রিয়ার কারক এবং অব্যয় সঠিকভাবে বসবে।
তো তোমাদের কিন্তু এইগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার তোমাদের প্রশ্নোত্তর আলোচনা। দেখো, কৌতূহল বানান, কৌতূহল বানানটির শুদ্ধ রূপ কি হবে সেটা কিন্তু ভালো করে দেখে নাও। কৌতূহল বানানের শুদ্ধ রূপ কি হতে পারে? তো এখানে দেখো ভালো করে, এখানে কিন্তু হবে অপশন গ, কিন্তু হবে সঠিক অ্যান্সার হবে অপশন গ। সঠিক অ্যান্সার কি হবে? অপশন গ হবে সঠিক অ্যান্সার। হবে কি? কৌতূহল। কথাটা আসলে কি? কৌতূহল। এই যে তয়ে দীর্ঘ হবে, হয় ও তয়ে দীর্ঘ হল, কৌতূহল, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 2 নম্বর দেখো, বাল্মীকি বানানটির শুদ্ধ রূপ। এই যে বাল্মীকি বানান কোনটা সঠিক বলে তোমাদের মনে হচ্ছে? একটু দেখো ভালো করে। আশা করছি তোমরা অবশ্যই পারবে। এখানে কিন্তু হবে বাল্মীকি বানান, এখানে কিন্তু হবে খ। বাল্মীকি বানান কিন্তু এখানে 2 এর খটা কিন্তু সঠিক বানান। তারপরে পিপীলিকা। পিপীলিকা মানে পিঁপড়ে। তোমরা জানো এই পিপীলিকা বানানে অনেক সময় কিন্তু ভুল ত্রুটি হয়। এই পিপীলিকা বানানের ক্ষেত্রে কোন অপশনটা সঠিক হবে বলে তোমাদের মনে হচ্ছে? একটু দেখো। অপশন ক নাকি খ, গ না ঘ? একটু দেখো ভেবেচিন্তে ভালো করে দেখো। এখানে কিন্তু ঘটাই হবে অ্যান্সার, পিপীলিকা, ঘ হবে অ্যান্সার। দেখো 4 নম্বর, শারীরিক বানানটির শুদ্ধ রূপ হলো। আমরা জানি শারীরিক এই কথাটি অনেক সময় এই বানানটির আমরা কিন্তু অশুদ্ধ রূপ করি। এখানে শুদ্ধ রূপের বানানটা দেখবে এখানে দীর্ঘ হবে, এটা টাইপ মিস্টেক হয়েছে। তো শারীরিক বানানের ক্ষেত্রে এখানে কিন্তু কোনটা হবে বলে তোমাদের মনে হচ্ছে? এখানে কিন্তু অবশ্যই অপশন কটা কিন্তু সঠিক হবে, অপশন ক, শারীরিক। তোমরা যা ভেবেছো তাই। 5 নম্বর দেখো, বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। উল্লেখিত বাক্যে অশুদ্ধ বানানটি হলো। এখানে কোন বানানটি তোমাদের মনে হচ্ছে অশুদ্ধি বানান? বাঙালি, পুজো, উৎসব না দুর্গা? ভেবেচিন্তে বলো। এখানে কিন্তু আসলে হবে, একটু ভেবে বলো, এটা কিন্তু দুর্গা বানানটা কিন্তু ভুল। তোমাদের মনে হচ্ছে যে হয়তো বাঙালিটা হস্যি দিলে হবে, না, এখানে দুর্গা বানান ভুল। আসলে দুর্গা বানান কিন্তু সকল সময় দয় হস্যই হয়, দয় হস্য হবে সকল সময়ের জন্য। দুর্গা বানান দয়ে হস্য হবে, দয় দীর্ঘ কিন্তু হবে না, আমরা যেটা জানি ভুল জানি। তাহলে এখানে দুর্গা বানানটি ভুল। বিদুষী বানানটির শুদ্ধ রূপ হলো, একটু ভেবে করে দেখো। বিদুষী, দেখো একটু ভালো করে, আশা করছি পারবে। দেখো অপশন গ হচ্ছে সঠিক, অপশন গ হচ্ছে সঠিক বানান। এই বিদুষী বানানটা হচ্ছে সঠিক। নেক্সট দেখো, মুর্মুষু বানানটির শুদ্ধ রূপ হলো, একটু খেয়াল রেখো, দেখো ভালো করে। প্রত্যেকটি বানান কিন্তু আমাদের মনে হচ্ছে যেন একই, প্রত্যেকটি বানানগুলোই যেন আমাদের চোখে একই লাগছে, ধোঁয়াশার মতন। একটু দেখো ভালো করে অপশন কি হতে পারে? এখানে কিন্তু অপশন হবে খ। কথাটা হচ্ছে মুমূর্ষু, কথাটা হচ্ছে কি? মুমূর্ষু। এই বানানটা কিন্তু সঠিক বানান। নেক্সট দেখো, মধুসূদন বানানটির শুদ্ধ রূপ। তোমরা জানো মধুসূদন, মাইকেল মধুসূদন একজন ফেমাস, তিনি মেঘনাদ বধ কাব্যের জন্য খুবই ফেমাস এবং তিনি চতুর্দশ পদাবলী কবিতা সনেট রচনা করেছিলেন। তো সেগুলো জানো। তো মধুসূদন বানানে কিন্তু এখানে কিন্তু হবে ঘ হবে, এখানে কিন্তু অবশ্যই আটের ঘটাই হবে। ঠিক ধরেছো তোমরা, মধুসূদন বানান আটের ঘটাই হবে। দেখো রামায়ণ, এখন শুধু বঙ্গে নয়, ভারতবর্ষে এবং বঙ্গে সমস্ত সর্বত্রই রামায়ণই চলছে বলতে গেলে।
তো রামায়ণ বানানটির সঠিক বানান কিন্তু হবে অপশন গ। অপশন গ হবে সঠিক বানান, রামায়ণ। রামায়ণে কিন্তু মূর্ধন্য হবে, কখনো দন্তান্ন হবে না। দেখো 10 নম্বর, দেখো আশিস বানানটি শুদ্ধরূপ। এই আশিস বানানটি কিন্তু সিটেট 2018-তে এসেছিল। আশিস বানান, একটু ভেবে দেখো আশিস বানান কি হতে পারে। আশিস বানান কিন্তু কটাই হবে, তোমরা যা ভেবেছো তাই। অপশন কটা কিন্তু সঠিক। কল্যাণী, দেখো কল্যাণী বানান কিন্তু অনেকজনেই ভুল করে। এই কল্যাণী বানানে কিন্তু কখনোই দন্তন্য হবে না, দন্ত ন কিন্তু হবে না, তার বদলে অবশ্যই মূর্ধন্য আই দীর্ঘ হবে। অপশন খ কিন্তু সঠিক, অপশন খটাই হবে সঠিক, কল্যাণী। সরস্বতী বানানটির শুদ্ধ রূপ, দেখো অনেক সময় আমরা দেখি বাচ্চারা সরস্বতী পুজোর চাঁদা চাইতে যায়, নানান রকমের ভিডিও ফেসবুকে কিন্তু দেখা যায়। তখন জিজ্ঞাসা করে বাচ্চাদের যে সরস্বতী বানান কি, তারা কিন্তু ঠিকঠাক বলতে পারে না, এবং সেখানে দেখা যায় যে যেই ভদ্রলোকের বাড়িতে গিয়েছিল চাঁদাটি দেয় না। তো সুতরাং ছেলেপিলে কিন্তু ওই সরস্বতী বানানটি আগে মুখস্থ করে তারপরে যায়। তো এখানে কোন বানানটা মনে হচ্ছে শুদ্ধ তোমাদের, দেখো ভালো করে, তোমরা অবশ্যই পারবে। তো এখানে কিন্তু অপশন গটাই হবে সঠিক বানান, সরস্বতী, দন্ত স র, দন্ত শয় বয়ে তয় দীর্ঘী, সরস্বতী। এটা দেখবে, এটা কিন্তু মিস্টেক হয় অনেক সময় পরীক্ষায় আসার মতন। কাহিনী বানান, বর্তমানে কাহিনী বানান কিন্তু একদম আলাদা হয়ে গেছে। যে সাহিত্য একাডেমির যে বানান বিধির যে বইগুলো আছে সেগুলো তো দেখে নেবে, যে কাহিনী বানানে কিন্তু এখন একদম আলাদা। এখন কিন্তু কাহিনী বানানের ক্ষেত্রে হস্যি হয়ে গেছে। আগে দীর্ঘি দিতাম আমরা, আমিও দিয়েছি অনেক আগে যখন ছোটবেলায় পড়াশোনা করেছি। তো এখন কিন্তু সেগুলো সব হস্যি। এখানে কিন্তু 13-র খটাই কিন্তু হবে সঠিক উত্তর, 13-র খ। নেক্সট কোশ্চেন দেখো, বড়দিন বানানটির শুদ্ধ রূপ হলো বড়দিন, অর্থাৎ বড়দিন, কথাটি আসলে বড়দিন। তো এখানে দেখো ভালো করে, বড়দিন বলতে কি বোঝায়। এখানে বড়দিন মানে বিশেষ দিন বোঝায়, এরকম শব্দ দেখো কোনটা মনে হচ্ছে। এখানে কিন্তু অবশ্যই অপশন কটাই কিন্তু হবে, অপশন কটাই হবে সঠিক অ্যান্সার। কারণ এই যে এই দিন মানে কিন্তু গরিব, এই দিন মানে গরিব। আর এখানে বড় বানানে কিন্তু বড় ও কথাটা কিন্তু উচ্চারণে কিন্তু ও কিন্তু থাকবে, উচ্চারণে ও অবশ্যই থাকবে। নেক্সট দেখো 19 বানান, অনেকেই 19 বানান ভুল করে। তো 19 বানানটির শুদ্ধ রূপ কি হতে পারে একটু দেখো ভালো করে। 19 বানানের কিন্তু শুদ্ধ রূপ কিন্তু অপশন ঘটি হবে। 19 বানানের শুদ্ধ রূপ কিন্তু অপশন ঘটি হবে। দেখো একটু ভালো করে দেখে নিও এইগুলো। আর তোমাদের তো হোমওয়ার্ক তো দিয়েছিলাম, তোমরা বেশিরভাগ জনই হোমওয়ার্ক কিন্তু করে ফেলেছো। তো আজকের আরেকটি আলোচনা আছে, সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ। তো তোমাদের আজকের আলোচনার মধ্যে আছে কিন্তু ধ্বনি ও বর্ণ। ধ্বনি কি ও বর্ণ কি একটু দেখবে ভালো করে, একটু শুনবে। এটা কিন্তু অনেকটা বড়ই একটা সিলেবাস। এই ধ্বনি বর্ণতে বিশেষ করে মনে রাখতে হবে কোনটা কোন ধ্বনি, অ কোন ধ্বনি, আ কোন ধ্বনি, আসলে বর্ণগুলো কোন বর্ণ, এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। পরীক্ষায় কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু আসে। তো দেখো ধ্বনি, তোমরা প্রত্যেকেই জানো যে ধ্বনি হলো ভাষার ন্যূনতম একক। ধ্বনি হলো ভাষার ন্যূনতম একক। এবার এই ধ্বনি আমরা কাকে বলবো? আমাদের গলায় যে ভোকাল কর্ড বা বাকযন্ত্র আছে, এই বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত শব্দের অবিভাজ্য অংশই হলো ধ্বনি। আমরা এই বাকযন্ত্রের সাহায্যে যখন কোনো কিছু উচ্চারণ করব, কোনো কিছু শব্দ উচ্চারণ করব, সেটাই কিন্তু ধ্বনি। আর এই ধ্বনি হলো আমাদের ভাষার ন্যূনতম একক। এবার ধ্বনির ভাগ আছে, সেই ভাগগুলো কি কি? ধ্বনির দুটি ভাগ,
একটা হচ্ছে বিভাজ্য ধ্বনি, আর একটু হচ্ছে অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি এবার কাকে বলবো? বিভাজ্য ধ্বনি হচ্ছে, বিভাজ্য ধ্বনিতে কি হয় না, শব্দগুলিকে পৃথক এককে ভাগ করতে পারি আমরা। বিভাজ্য অর্থাৎ যে ধ্বনিগুলোকে আমরা বিভাজন করতে পারবো, ভাগ করতে পারবো। উদাহরণ কি? মধু, অর্থাৎ এই মধুকে আমরা কিন্তু ভাগ করতে পারি। যেরকম ম যোগ ও যোগ ধ যোগ উ, মধু। এই আমরা বর্ণ বিশ্লেষণ যেমন দেখেছি, ঠিক একইভাবে বিভাজন ধ্বনিটাও আমরা ভাগ করতে পারবো, বিভাজ্য ধ্বনি আমরা ভাগ করতে পারবো। আর অবিভাজ্য ধ্বনি কি? যেসব ধ্বনিকে বাক্য প্রবাহ থেকে আলাদা করে চিহ্নিত করা যায় না, কিন্তু যা উচ্চারণের অর্থের পরিবর্তন ঘটায়, তাদের অবিভাজ্য ধ্বনি বলে। অর্থাৎ যেইগুলোকে আমরা আলাদা করে চিনতে পারবো না, কিন্তু উচ্চারণের সময় সেগুলো কিন্তু পরিবর্তন ঘটায়, এইগুলো হচ্ছে অবিভাজ্য। অর্থাৎ যাকে আমরা ভাগ ভাগ বিভাজন করতে পারবো না, কোনো অর্থের পরিবর্তন হবে, উচ্চারণের অর্থ অনুযায়ী আমরা তাকে বুঝতে পারবো যে এটা আসলে অবিভাজ্য ধ্বনি কি ধ্বনি নয়। তো এখানে উদাহরণ দেখলে বুঝতে পারবে। বলছে তুমি খাবে, সাধারণ উক্তি বনাম যদি বলি, বলছে যে তুমি খাবে। তো সাধারণ উক্তি যদি বলি তুমি খাবে, এই যে প্রশ্ন, এখানে বলা সুরই হচ্ছে অবিভাজ্য ধ্বনি। অর্থাৎ দেখো তুমি খাবে, এটা একটা সাধারণ বাক্য, মনে হচ্ছে কোনো ব্যক্তি কোনো মানুষকে বলছে তুমি খাবে, মানে আমি খাবো তুমি খাবে। কিন্তু যখন জোর গলায় বলবে তুমি খাবে, তার মানে জিজ্ঞাসা করছে তুমি কি খাবে, মানে তার উত্তর কিন্তু হ্যাঁ হতে পারে অথবা নাও হতে পারে। তো আমরা এখানে এই উচ্চারণের মাধ্যমে কিন্তু বুঝতে পারছি যে এটি আসলে অবিভাজ্য ধ্বনি। এই অবিভাজ্য ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। তোমরা জানো স্বরধ্বনি কাকে বলে আর ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, এ বিষয়ে আমি বেশি দূর এগিয়ে যাব না। তো স্বরধ্বনি যেইগুলো জানো, যে স্বরে স্বরে যেই ধ্বনিগুলো হয়, আর ব্যঞ্জন ধ্বনি যেগুলো ব্যঞ্জনে ব্যঞ্জনে বা ব্যঞ্জনে স্বরে। তো এবার আমাদের কিছু খেয়াল করতে হবে। দেখো পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে যে অল্প প্রাণ মহাপ্রাণ, যে ক শব্দটি অল্প প্রাণ নাকি ঘ শব্দটি মহাপ্রাণ, এই সমস্ত কিন্তু শব্দগুলো আসে। কোনটা অল্প প্রাণ, কোনটা মহাপ্রাণ, কোনটা সঘোষ, কোনটা অঘোষ, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। আমরা যদি এই চারটে আমরা যদি এই চারটে ঠিকঠাক ভাবে মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অল্প প্রাণ, মহাপ্রাণ, সঘোষ, অঘোষ ধ্বনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যেরকম অল্প প্রাণ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি বর্ণের কোন কোন শব্দগুলো? বর্ণের 1 নম্বর শব্দ এবং 3 নম্বর শব্দ হচ্ছে অল্প প্রাণ। আমি যদি ক বর্গের শব্দের মধ্যে দেখি, তাহলে ক হচ্ছে 1 নম্বর বর্ণ আর গ হচ্ছে 3 নম্বর বর্ণ। এই ক এবং গ, এই যে দুই বর্ণ বা ধ্বনি, তো এই ক গ হচ্ছে কিন্তু অল্প প্রাণ। আমরা বলছি ক, আমরা বলছি গ, এইগুলো কিন্তু অল্পভাবে উচ্চারণ হচ্ছে, এদের মধ্যে অল্প আমরা আস্তে করে উচ্চারণ করতে পারছি। এবং ডয় শূন্য র, এটাও কিন্তু এর সাথে যুক্ত হবে অল্প প্রাণের ক্ষেত্রে। আর মহাপ্রাণের ক্ষেত্রে 2 এবং 4, অর্থাৎ খ এবং ঘ। এই যে খ এবং ঘ বলছি, দেখো এখানে শ্বাসবায়ু কিন্তু বেশি লাগছে, তো এই জন্য এগুলো মহাপ্রাণ ধ্বনি। তাহলে আমাদের মনে রাখতে হবে কোনো বর্ণের ক্ষেত্রে 1 এবং 3 নম্বর বর্ণ হচ্ছে অল্প প্রাণ, এর সাথে ডয় শূন্য রটা যুক্ত হবে। আর বর্ণের 2 এবং 4 হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, যার সাথে ঢয় শূন্য র কিন্তু যুক্ত হবে। এরপরে আমরা দেখছি সঘোষ বা ঘোষ ধ্বনি বর্গের 3, 4, 5। তাহলে 3 নম্বর বর্গ সঘোষ কোনটা? 3 আর 4। যেরকম গ ঘ, গ ঘ ঙ, তার সাথে ডয় শূন্য র, ঢয় শূন্য র, এইগুলো হচ্ছে আসলে সঘোষ বা ঘোষ ধ্বনি বর্গের। আর অঘোষ ধ্বনি কোনগুলো? 1, 2 আর তালব্য স এবং দন্ত স, এগুলো হচ্ছে অঘোষ।
তো আমাদের কিন্তু এই কটা কিন্তু ভালো করে মনে রাখলে কিন্তু পরীক্ষায় কমন পেতে পারি আমরা। এবং অবশ্যই মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, বলতে গেলে এগুলো খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এরপরে দেখো স্বরধ্বনি সম্পর্কেও তোমাদের একটু আলোচনা আছে, তো করিয়ে দিয়েছি। তো বাধাপ্রাপ্ত ছাড়াই উচ্চারিত হয়, জানো স্বরধ্বনি যেরকম অ, আ, ই, উ, এ, ও, এ। তো এই সমস্ত স্বরবর্ণগুলো কিন্তু আমরা যখন উচ্চারণ করি কোনো রকম বাধাপ্রাপ্ত হয় না। তাই বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা 11টি, তবে মৌলিক স্বরধ্বনি হলো 7টি। এই 7টি মৌলিক স্বরধ্বনির নাম কিন্তু তোমরা মনে রাখবে। 7টি মৌলিক স্বরধ্বনির নাম অবশ্যই মনে রাখবে, যে অ, আ, ই, উ, এ, ও এবং এ। এই মৌলিক স্বরধ্বনির সংজ্ঞায় বলা যায়, যে স্বরধ্বনি অবিভাজ্য অর্থাৎ বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। এই স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না, যেরকম অ, আ, ই, উ, এ, ও, এ, এগুলোকে বিশ্লেষণ করা যায় না। এবার স্বরধ্বনির শ্রেণী বিভাগ। এই স্বরধ্বনির শ্রেণী বিভাগ, স্বরধ্বনিকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি একটু দেখো। আমরা স্বরধ্বনিকে প্রধানত 4টি ভাগে ভাগ করতে পারি। কটি ভাগে? না 4টি ভাগে। কি কি? 1 নম্বর দেখো, জিহ্বার ওঠানামা অনুযায়ী উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন ও নিম্ন মধ্য। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন, নিম্ন মধ্য, অর্থাৎ জিহ্বার ওঠানা অনুযায়ী আমরা একে 3টি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে উচ্চ অর্থাৎ উঁচুতে, একটা উচ্চ মধ্য অর্থাৎ মিডলে বা মাঝখানে, আর একটা নিম্ন, নিম্ন মধ্য যেটা একদম পিছনে দিকে নিম্নে। এবার দেখো জিহ্বার অগ্র পশ্চাৎ গতি অনুযায়ী সম্মুখ, পশ্চাৎ ও কেন্দ্রীয়। তাহলে গতি, কোন গতিতে বার হবে কোন শব্দটি বা কোন ধ্বনিটি, সেই অনুযায়ী সম্মুখ, পশ্চাৎ ও কেন্দ্রীয়, এই 3টে ভাগে ভাগ করা যাচ্ছে জিহ্বার অগ্র পশ্চাৎ গতি অনুযায়ী। তো নেক্সট দেখো, ওষ্ঠের আকৃতি অনুযায়ী কোনটি কুঞ্চিত, কোনটি প্রসারিত। এই যে ওষ্ঠ আর অধর আছে, আমাদের যে ঠোঁট, উপরেরটা হচ্ছে অধর, নিচেরটা হচ্ছে ওষ্ঠ। তো অধর এই ওষ্ঠর আকৃতি অনুযায়ী কুঞ্চিত, প্রসারিত। আর 4 নম্বর, মুখবিবরের ভিতরকার শূন্যস্থানের পরিমাণ অনুযায়ী সংবৃত, বিবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি: সংবৃত, বিবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত। আমরা কোনটা সংবৃত করে বলছি, কোনটি বিবৃত করে বলছি, কোনটা অর্ধ সংবৃত অর্থাৎ অল্প, এবং কোনটা অর্ধ বিবৃত অর্থাৎ কম বিবৃত করে বলছি। আমাদের কিন্তু এই যে আমাদের সামনে যে ছকটি আছে, এই ছকটি কিন্তু মনে রাখতে হবে। এই ছকটি মনে রাখলে কিন্তু আমাদের পরীক্ষায় আমরা প্রশ্ন কিন্তু পেতে পারি বলতে পাবোই, হয়তো 100% পেতে পারি। তো সংবৃত্ত, এখানে সম্মুখ। এই যে দেখো আমরা এখানে 3টে ভাগে ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে সম্মুখ, একটা কেন্দ্রীয় আর একটা পশ্চাৎ। এবার তোমাদের যদি বলে সম্মুখ স্বরধ্বনি কোনগুলো, তোমরা কিন্তু তখন এইগুলো কিন্তু বলতে পারবে, যে হর্ষই এ, এ। কেন্দ্রীয় আটা কিন্তু কেন্দ্রীয় ধ্বনি, আর পশ্চাৎ হচ্ছে হর্ষু, ও, অ, এগুলো হচ্ছে পশ্চাৎ। এবার তোমাদের এই দিক দিয়ে দেখো একটু ভালো করে, যে এই দিক দিয়ে তোমরা দেখো যে সংবৃত কোনগুলো। এই যে হর্ষই ধ্বনিটা হচ্ছে কিন্তু স্বরধ্বনিটা হচ্ছে সংবৃত। আর হচ্ছে হর্ষু অর্থাৎ হর্ষই এবং হর্ষু এই শব্দ দুটি কিন্তু হচ্ছে সংবৃত। আর অর্ধ সংবৃত এ আর হচ্ছে ও হচ্ছে অর্ধ সংবৃত। তো অর্ধ বিবৃত এ হচ্ছে অর্ধ বিবৃত। মানে আমরা পুরোপুরি হাঁ করে বলতে গেলে এটা বার করতে পারি না, এটা একটা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে বলে। তো আর অর্ধ বিবৃত হচ্ছে অটাও দেখো একটা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার যখন আমরা বিবৃতিতে যাব আমরা আটা কিন্তু বড় করে আমরা, মানে আমাদের যত বড় মন বড় করে আমরা বলতে পারি, তার বিবৃত। অর্থাৎ আটাতে কোনো বাধা হচ্ছে না, আমরা বড় করতে পারি,
ফুচকা খাওয়ার মতন হাঁ করতে পারি? তো দেখো, তো তোমাদের কিন্তু এগুলো কিন্তু মনে রাখতে হবে। এছাড়াও আরো কিছু স্বরধ্বনি আছে, যেমন যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কোনগুলো? দুটি স্বরধ্বনির সংযোগে একটি স্বরধ্বনি, উদাহরণ ঔ। অর্থাৎ দুটো স্বরধ্বনি যদি এক জায়গায় হয়ে একটাই যদি স্বরধ্বনি তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু যৌগিক স্বরধ্বনি। যেরকম ঔ, অর্থাৎ ও আর ওই মিলে হচ্ছে ঔ। তারপরে সানুনাসিক স্বরধ্বনি। স্বরধ্বনি যখন নাসিকাকে অবলম্বন করে উচ্চারিত হয়, মানে উচ্চারণের ক্ষেত্রে আর বাকযন্ত্র লাগে না, শুধুমাত্র আমরা এই নাসিকা অর্থাৎ নাকের সাহায্যেই আমরা উচ্চারণ করতে পারি কোনো শব্দ, সেগুলো কিন্তু হবে নাসিকা স্বরধ্বনি, নাসিক্য ধ্বনি অর্থাৎ সানুনাসিক স্বরধ্বনি। আর দীর্ঘস্বর ও প্লুত স্বর, অ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ঔ, এগুলো হচ্ছে দীর্ঘস্বর। আর কোনো গান রোদনের সময় যখন কোনো স্বরধ্বনিকে বিলম্বিত উচ্চারণ করা হয়, এছাড়াও কোনো গান রোদনের সময় যখন কোনো স্বরধ্বনিকে বিলম্বিত উচ্চারণ করা হয়, তখন কিন্তু হবে প্লুত স্বর। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কুঞ্চিত স্বরধ্বনি কোনগুলো, সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই বলবে যে অ এবং ও হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি। আর প্রসারিত স্বরধ্বনি হচ্ছে হস্যই, এ, এগুলো হচ্ছে প্রসারিত স্বরধ্বনি। হস্যই, এ, হচ্ছে প্রসারিত স্বরধ্বনি। আর প্রসারিত হচ্ছে হস্যই, ইত্যাদি হচ্ছে প্রসারিত। প্রসারিত এটা একটু দেখে নেবে তোমরা, যে ওষ্ঠের আকৃতি অনুযায়ী কুঞ্চিত, প্রসারিত। অ, ও হচ্ছে কুঞ্চিত, হস্যই, এছাড়া আরো আছে, হস্যই হবে, আর এ কিন্তু হবে হস্যই এ, আর হবে তোমাদের এ। আর এখানে ও তো হচ্ছেই, তার সাথে কিন্তু এখানে হস্যও হবে। অর্থাৎ আমরা দেখবা ঠোঁটের সাহায্যে অর্থাৎ ওষ্ঠের সাহায্যে যখন দেখবা যে অ, ও, তারপরে উ, এগুলো আমরা দেখবো যখন বলছি, তোমাদের ঠোঁটগুলো এক জায়গায় জড়ো হয়ে একটুখানা ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আরেকটি হবে, সেটা হচ্ছে হস্য। তো এটাও আলোচনা হয়ে গেছে। চলো আজকে তোমাদের এবার প্রশ্নোত্তর আলোচনা। তো দেখো, ভাষার ক্ষুদ্রতম একক হলো, খুব সহজ, একটু আগেই তোমাদের পড়িয়েছি ভাষার ক্ষুদ্রতম একক। তো কি হতে পারে ভাষার ক্ষুদ্রতম একক? অবশ্যই ভাষার ক্ষুদ্রতম একক হবে ধ্বনি। নেক্সট, ধ্বনির স্বরূপ বিশ্লেষণ করে ধ্বনিকে সাধারণত ভাগ করা হয় কয়টি ভাগে? দেখো, অপশন ক হচ্ছে 2 ভাগে, অপশন খ হচ্ছে 3 ভাগে, অপশন গ হচ্ছে 4 ভাগে, অপশন ঘ হচ্ছে 5 ভাগে।
একটু দেখো, আমি ধ্বনি নিয়ে আলোচনা করলাম একটু আগে। অবশ্যই তোমরা পারবে। অপশন ক, এটা হবে 2 ভাগে। নেক্সট, এদের মধ্যে কোনটি বাকযন্ত্রের মধ্যে পড়ে না? ভালো করে দেখো, বাকযন্ত্রের মধ্যে পড়ে না, একটু আগেই আমি আলোচনা করালাম সানুনাসিকে। একটু ভাবো ভালো করে, মুখগহ্বর না নাসিকা না চক্ষু না ফুসফুস? একটু দেখো ভালো করে ভেবেচিন্তে কোনটা হবে যেটা বাকযন্ত্রের ইতে পড়ে না, একটু ভালো করে দেখো। নাসিকা কিন্তু হবে না, এখানে কিন্তু হবে অবশ্যই চক্ষু হবে। কারণ চোখের কাজে কিন্তু বাকযন্ত্র লাগে না, কারণ চোখ দিয়ে তো আর আমাদের শ্বাসবায়ু চলাচল করে না, বা আমরা কোনো কথা বলার সময় কিন্তু চোখ ছাড়াও কিন্তু কথা বলা যাবে বা ধ্বনি উচ্চারণ করা যাবে, শব্দ উচ্চারণ করা যাবে। নেক্সট, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি ধ্বনিতত্ত্বের কোন ধ্বনি থেকে উৎপত্তি লাভ করেছে? দেখো, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি খুব সহজ, এটা কিন্তু হবে অপশন খ, অবিভাজ্য ধ্বনি। অপশন খ হবে অবিভাজ্য ধ্বনি। তো অবিভাজ্য ধ্বনি হবে, এটা হবে অবিভাজ্য ধ্বনি। তো 5 নম্বরটি দেখো, ক, গ, ডয় শূন্য র কোন ধ্বনির মধ্যে পড়ে? অল্পপ্রাণ, মহাপ্রাণ, সঘোষ, অঘোষ ধ্বনি। একটু ভেবে দেখো, আমি কি বলেছিলাম যে 1, 3 এবং তার সাথে ডয় শূন্য র কি ছিল? অল্পপ্রাণ ছিল। অবশ্যই অল্পপ্রাণ। কি হবে এখানে উত্তর? অল্পপ্রাণ। নেক্সট, দেখো মহাপ্রাণ ধ্বনিগুলি হলো, মহাপ্রাণ ধ্বনি কোনগুলি একটু দেখো, কি কি বলেছিলাম। তাহলে অল্পপ্রাণ যখন 1, 3 হয়ে যাচ্ছে, তাহলে বাকি কি থাকছে ভেবে দেখো। বর্ণের কত নম্বর সংখ্যা বাকি থাকছে? একটা হচ্ছে 2 নম্বর আর একটি 4 নম্বর। দেখো বর্ণের 2 নম্বর এবং 4 নম্বর সংখ্যা কোথায় আছে? দেখো কোনটায় আছে বর্গের 2 নম্বর এবং 4 নম্বর সংখ্যা? ভালো করে ভেবে দেখো। এই দেখো, এখানে দেখো অপশন কটা, দেখো ভালো করে। অপশন ক কিন্তু ধ কিন্তু 4 নম্বর। এখানে কিন্তু 5-এর কটাই হবে মহাপ্রাণ। অন্তর জ কিন্তু মহাপ্রাণই হবে। দেখো, যে কোনো শব্দ বা বাক্যের অন্তর্গত শব্দগুচ্ছকে আমরা যখন পৃথক পৃথক ধ্বনি এককে ভাগ করতে পারি, তখন তাকে বলে, অর্থাৎ যে কোনো শব্দ বা বাক্যের অন্তর্গত শব্দগুচ্ছকে আমরা যখন পৃথক পৃথক ধ্বনি এককে ভাগ করতে পারি, তখন তাকে কি বলবো আমরা? শব্দ ভাণ্ডার বলবো, না বিভাজ্য ধ্বনি, না অবিভাজ্য ধ্বনি, না বাক্যরীতি? একটু দেখো ভালো করে, ভালো করে ভেবে দেখো। এটা কিন্তু হবে শব্দ ভাণ্ডার। তাকে আমরা কি বলবো? শব্দ ভাণ্ডার। নেক্সট দেখো, বাংলায় দৃঢ় স্বনিম কোনগুলি? এখানে কিন্তু হবে অপশন খ। স্বনিম হচ্ছে কি বলতো, আসলে স্বনিম হচ্ছে ভাষার একক, স্বল্প মানে যার দ্বারা আমরা বুঝতে পারি যে আসলে ভাষাটি কি, মানে ভাষার উচ্চারিত ধ্বনি ক্ষুদ্রতম একক, যা শব্দের অর্থ পরিবর্তন করতে সক্ষম। তো এবার দৃঢ় স্বনিম কি, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। দৃঢ় স্বনিম হচ্ছে সেই সমস্ত শব্দ, মানে বর্ণ, যেই বর্ণগুলো কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ, যে স্পষ্টভাবে উচ্চারণ হয়। অর্থাৎ কোনো কিছুর বাক্য গঠন করতে গেলে কিন্তু যেই বর্ণগুলো, শব্দ গঠন করতে গেলে যেই বর্ণগুলোর প্রাধান্য বেশি পাওয়া যায়। তো এখানে ফ, তারপরে ভয় দীর্ঘ ভু, তারপরে থ, ধ, এইগুলো। তো এখানে হয়তো এটা টাইপ মিস্টেক হয়েছে সম্ভবত, এটা শুধু ভয় হবে আশা করছি। তো ত, থ।
তো অপশন খটা কিন্তু হবে 8-এর। নেক্সট দেখো অ, ও, উ, প, এ, প এগুলি কোন প্রকার স্বনিমের উদাহরণ? এগুলি কিন্তু অনুদাত্ত স্বনিমের উদাহরণ। এখানে কি হবে উত্তর? উত্তর কিন্তু হবে এখানে এখানে কিন্তু অপশন গ হবে উত্তর, অনুদাত্ত স্বনিম। তো 10 নম্বরটি দেখো প, ত, ট, চ, ক, ফ এগুলি কি? দেখো ভালো করে 10 নম্বর এটা কিন্তু হবে অঘোষ স্বনিম। কি স্বনিম? এখানে সবকটা স্বনিমের কথা বলেছে, এটা হবে অঘোষ স্বনিম। প দেখো ভালো করে ভাবো যে অঘোষ কোনগুলো বলেছিলাম। অঘোষ আর ঘোষ একটু মনে করার চেষ্টা করো, অঘোষ আর ঘোষ কি বলেছিলাম একটু ভালো করে দেখো। অঘোষ আর ঘোষ এই যে দেখো মনে করো 3, 4, 5 হচ্ছে ঘোষ বা সঘোষ আর 1, 2 হচ্ছে অঘোষ। ভালো করে দেখো এখানে, তাহলে দেখো কি হবে। তো এখানে কি কি হতে পারে দেখো ভালো করে। 10-এর কিন্তু ঘটি হচ্ছে অঘোষ স্বনিম। কি হবে? প, প হবে অঘোষ। এই যে প, ত এগুলো বাক্যের প্রথম শব্দ, 1 নম্বর বর্ণ। ট, চ, ক, প, ফ, ফটাও কিন্তু 2 নম্বর। তাই কিন্তু এগুলো হবে অঘোষ স্বনিম। চলো নেক্সট, নিচের কোনটি? এখানে কথাটি তাও ভুল চলে এসেছে, এটা এডিট করেছিলাম তারপরেও এটা নিয়ে নিয়েছে দেখছি। দেখো ভালো করে কথাটি এখানে হবে নিচের কোনটি স্বরধ্বনি বিভাগ নয়? তো নিচের কোনটি স্বরধ্বনির বিভাগ নয়? দেখো মৌলিক স্বরধ্বনি, প্লুত স্বর, সানুনাসিক নাকি মহাপ্রাণ বর্ণ? একটু ভালো করে ভেবে দেখো কি উত্তর হতে পারে, যে কোনটি স্বরধ্বনির বিভাগ নয়। একটু দেখো ভালো করে ভেবে। এখানে কিন্তু মহাপ্রাণ বর্ণ হবে, কারণ সানুনাসিক স্বর হয়, এখানে প্লুত স্বর, স্বর বলে এগুলো লেখাই আছে প্রত্যেকটা, দেখো ভালো করে খেয়াল করো তোমরা যে স্বর বলে লেখাই আছে স্বর স্বর, কিন্তু এটাতে কিন্তু স্বর নাই। স্বর মানে তো আমরা জানি যে স্বর ও ধ্বনি। তো সুতরাং অপশন ঘটি কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা। বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কয়টি? একটু ভালো করে ভেবে বলো, বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা তোমরা কিন্তু 11টিই বলবে, অবশ্যই 11টি। যখন মৌলিক বলবে তখন 7টি বলবে। এটা কিন্তু অপশন কটি হবে? 11টি হবে। চলো তোমাদের ওখানে কিন্তু আলোচনা শেষ, প্রশ্নোত্তর আলোচনা। তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্ক গুলো কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। তো সেই হোমওয়ার্ক গুলোর মধ্যে এই যে 1 নম্বর কোশ্চেন আমি কিন্তু পরে তোমাদের ফুল সিরিজ অনুযায়ী দিয়ে দেবো, তোমরা দেখে নেবে কোন অপশনে কি হবে। তো এই যে 1 নম্বরটি দেখে নাও, মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতগুলি? এই যে 6, 7, 8, 9 এগুলো একটু ভালো করে দেখে নাও। আশা করছি তোমরা পারবে এগুলো। এটা কি স্বরধ্বনি একটু দেখো ভালো করে, পশ্চাৎ, নিম্ন, সম্মুখ না নিম্ন মধ্য? এই দুটো স্বরধ্বনি বা কি দেখো একটু। এটা কি হতে পারে? এটা কিন্তু আমি পড়িয়েছিলাম, আলোচনা করিয়েছিলাম। বাংলায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি?
তোমরা আবার নতুন করে অ পড়া শুরু করে দাও। দেখো ক থেকে ব্যঞ্জনবর্ণ কতগুলি আছে, মনে করো, মনে করার চেষ্টা করো। অবশ্যই পারবে, এগুলো কিন্তু তোমরা সব পারবে। আর তোমরা এখনো যারা এই চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই কিন্তু যুক্ত হবে। আশা করছি তোমাদের আপার প্রাইমারিতে তোমরা কিন্তু প্রত্যেকটা টিচারদের কাছ থেকে তোমরা কিন্তু কমন পাবেই এবং তোমাদের আপার প্রাইমারি পরীক্ষায় কিন্তু আসবেই। তোমরা কিন্তু অবশ্যই শুধু আপার প্রাইমারি নয়, সিটেট যে পরীক্ষাগুলো হয় সিটেটের সেগুলোও কিন্তু এর সাথেই যুক্ত আছে। তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন করবে। যারা এখনো করোনি ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে আর হোয়াটসঅ্যাপেও জয়েন হবে। তোমরা কিন্তু ক্লাসগুলো কিন্তু করবে এবং না করলেই নয়, তোমাদের কিন্তু ক্লাসগুলো করতেই হবে। আপাতত পড়াশোনা করো, চালিয়ে যাও এইভাবে যেমন পড়ছো, এর থেকেও বেশি ভালো করে পড়তে হবে। আজকে তোমাদের এখানেই ক্লাস শেষ করছি, একটু দেখে নাও আর একবার হোমওয়ার্কগুলো, তোমাদের পরে দেওয়া হবে হোমওয়ার্ক। আপাতত এখানেই তোমাদের ক্লাস শেষ করলাম।